আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। ঘটনার সত্যতা আসলে কতটুকু সেটা তো জানি না, কারণ সমন্বয়কদের শত্রু এখন শুধুমাত্র যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ বিষয় কিন্তু তা না। তবে যেই খেলাটা শুরু হয়েছে, দোষটা চলে আসছে ছাত্রলীগ আওয়ামী লীগের উপরে। আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। বিপ্লব যে বেহাত হবে আমি 6 তারিখ থেকে বলা শুরু করছিলাম। আপনি আমার সেই সময়ের ভিডিওগুলোর থাম্বনেলগুলো দেখেই বুঝবেন। দেখেন এডিটর সাহেব, দেখেছেন, দেখলে বুঝবেন। আমি ছাত্রদের নানা পরামর্শ দিয়েছিলাম দায় এবং অভিজ্ঞতা থেকে। আমরাও 90 গণঅভ্যুত্থান করেছি, আমরা ঠিক কোন কোন ভুল করেছিলাম সেটা থেকে যেন আজকের প্রজন্ম শিক্ষা নেয়, সেজন্য বলেছিলাম, বারবার বলেছি, শোনা হয় নাই আমার কথা। 20 তারিখের পর থেকে ছাত্রলীগ মাঠে নামবে, যুবলীগ মাঠে নামবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশ পাওয়ার পর থেকেই গোটা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছেন। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা একত্রিত হয়ে শক্তি প্রদর্শনে ব্যস্ত। ডোনাল্ড ট্রাম্পের শপথ আওয়ামী সমর্থকদের খুশির কারণ কি? বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে এই শিরোনামে। তারিখ থেকে আওয়ামী লীগ দলীয় বিক্ষোভ, গণসমাবেশ এবং হরতাল পালন করে নিজেদের শক্তির জানান দিচ্ছেন। তরুণ প্রজন্মের ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরাও সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এমনকি আওয়ামী লীগ হুমকি দিয়েছে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট চলছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছুর অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটাটি কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। 20 তারিখের পর থেকে ছাত্রলীগ মাঠে নামবে, যুবলীগ মাঠে নামবে। আওয়ামী লীগ যত চাপের মধ্যে বলে তত শক্তিশালী হয়ে আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না, তবে বন্ধুর আদর্শটা যে ধারণ করে এর দেশ ছেড়ে যাওয়ার মানে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশ পাওয়ার পর থেকেই গোটা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছেন। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা একত্রিত হয়ে শক্তি প্রদর্শনে ব্যস্ত। 18 তারিখ থেকে আওয়ামী লীগ দলীয় বিক্ষোভ, গণসমাবেশ এবং হরতাল পালন করে নিজেদের শক্তির জানান দিচ্ছেন। তরুণ প্রজন্মের ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরাও সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এমনকি আওয়ামী লীগ হুমকি দিয়েছে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলা। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও তাদের চিরচেনা রূপে ফিরে আসতে শুরু করেছে। একসময় দেশের জনগণ যে দৃঢ় আওয়ামী লীগকে দেখেছিল, তারা সেই শক্তি পুনরায় প্রদর্শন করছে। বিশ্লেষকরা বলছেন যদি আওয়ামী লীগ তাদের পুরনো কৌশলে সফল হয় তবে তারা খুব শীঘ্রই ক্ষমতার মসনদে ফিরতে যাচ্ছে। তবে এমন যদি হয় তাহলে বিরোধী দলগুলোর অবস্থা কি হবে সেটি এখন চিন্তার বিষয়। আওয়ামী লীগের শক্তির প্রদর্শনের ফলে সবচেয়ে বেশি চাপে পড়বে বিএনপি, জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যদি আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে তবে বিরোধী দলের উপর আবারও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। ঘটনার সত্যতা আসলে কতটুকু সেটা তো জানি না, কারণ সমন্বয়কদের শত্রু এখন শুধুমাত্র যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ বিষয় কিন্তু তা না। তবে যেই খেলাটা শুরু হয়েছে, দোষটা চলে আসছে ছাত্রলীগ আওয়ামী লীগের উপরে। তবে আমরা কমেন্টের মধ্যে দেখছি বা ছাত্রলীগ আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদেরকে দোষী সাব্যস্ত করে যারা প্রকৃত অপরাধী তারা আড়ালে চলে যাওয়ার চেষ্টা করছে। কারণ সমন্বয়কদের এখন শুধুমাত্র আওয়ামী লীগের শত্রু মনে করে না, আরও অনেকেই কিন্তু আসলে শত্রু মনে করছে। তবে সমন্বয়কদের জন্য খুবই খারাপ সংবাদ হচ্ছে কি, আপনি একা একা রাস্তায় হাঁটছেন, হয়তো আপনি টেলিভিশন টক শোতে অনেক বড় নেতা বা লোকাল পর্যায়ে অনেক বড় নেতা এই মুহূর্তে আর কি, কিন্তু লোকালি বা মাঠের শক্তিতে আপনার ওরকম কোনো শক্তি নাই, কিন্তু একটা টিম হয়েছে, আপনি একজন বড় পদে পাইছেন। আর এরকম পদে যারা আছে তাদের জন্য খুবই খারাপ সংবাদ হচ্ছে তাদের উপরে যে কোনো সময় যে একটা বড় ধরনের আক্রমণ ঘটতে পারে। এইটার একটা ট্রেইলার আজকে আমরা দেখছি, আর দায়ী করা হচ্ছে ছাত্রলীগ যুবলীগকে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ ফরাসের উপর হামলা হয়েছে। হামলার প্রেক্ষাপটটা ছিল কি যে আমরা সংবাদ সম্মেলন করা হয়েছে, তো বলা হচ্ছে যে গত রোববার মানে গতকালকে সন্ধ্যায় এই ফরাস সহ বেশ কয়েকজন শহরের আকুর টাকুর পাড়ার ওয়াফেল টাইমের সামনে তারা বসেছিল। এই সময় হঠাৎ করেই 5-7টি মোটরসাইকেল তাদের সামনে এসে থামে। এর মধ্যে মোটরসাইকেল থেকে একজন নেমে তাকে দাঁড়াতে বলে এবং আরেকজন ওখানেই বসতে বলে। পরে তারা তাকে দোকানের ভেতর যাওয়ার জন্য বলে, তো সেই দোকানের ভেতর যাওয়ার জন্য রাজি না হলে তাকে ধরে দোকানের ভিতর মানে একদম কোলে তুলে নিয়ে ঢুকানো হয়। এরপর সেখানে তাকে ইচ্ছে মতো মারতে থাকে, আর মারতে মারতে তার জ্ঞান হারানোর আগ পর্যন্ত তারা
কন্টিনিউ মারতেই থাকে, শরীরের বিভিন্ন স্পর্শকাতর অংশে বুটের লাঠির আঘাত তারা করতে থাকে। পরে শহরের মুসলিম পাড়ার একটি গলিতে নিয়ে তাকে আটকে রাখে। তিনি বলেন যে বিষয়টি জানতে পেরে আমার সহকর্মীরা তারা সেইখান থেকে এসে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তিনি সদর থানায় একটা মামলা করেছেন। হামলাকারীদের মধ্যে কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে তাদেরকে দেখেছেন। হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী হিসাবে তিনি দাবি করেছেন, আর তাদেরকে দ্রুত গ্রেপ্তারেরও তিনি দাবি করেছেন। আপনার এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি সাহেব বলছেন, যারা এই সমন্বয়কের উপর হামলা করেছে তাদেরকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, বা তিনি গ্রেপ্তারের চেষ্টা করছেন, পুলিশ অভিযান চালাচ্ছে। এখন এখানে মূল ফোকাস ইস্যুটা আমরা যেটা আলোচনার মধ্যে করতে চাই, সমন্বয়কদের নিরাপত্তা। বিশেষ করে আওয়ামী লীগ সরকার পতনের পর অটো শত্রু হয়ে গেছে তারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের। এর বাহিরে গেল 5-6 মাসে তাদের বিভিন্ন বক্তব্যের কারণে কিন্তু তারা অনেকেরই শত্রুতে পরিণত হচ্ছেন। আবার ব্যক্তি জীবনে আমার আপনার অনেকেই শত্রু আছে না? আমরা রাজনীতির বাইরে কিন্তু ব্যক্তি শত্রু অনেকেই লালন পালন করি। তো এখন দেখা গেছে কি, বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে যে কোনো জায়গায় ব্যক্তিগত শত্রুতা হোক, পারিবারিক শত্রুতার কারণে হোক, লোকাল কোনো শত্রুতার কারণে হোক, আবার পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে শত্রুতার কারণে হোক, যখনই কোনো সমন্বয়কের গায়ে হাত ওঠে তখন কিন্তু প্রথমে নাম চলে আসে ছাত্রলীগ, আওয়ামী লীগ করছে। এটা জাতির একাংশ আমরা বিশ্বাসও করে ফেলছি। কিন্তু প্রকৃতপক্ষে সবগুলা ঘটনায় যদি ছাত্রলীগ, যুবলীগ জড়িত হয় তাদেরকে গ্রেপ্তারের দাবি জানায়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সবগুলা ঘটনায় কি তারা জড়িত, নাকি এখানে প্রকৃত যারা অপরাধী তারা অনেকে পার পেয়ে যাচ্ছে? কারণ আমার কাছে মনে হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কি আসলে এতটা মাথা খারাপ অবস্থায় আছে যে প্রকাশ্যে গিয়া তারা মুখ দেখাইয়া একজন সমন্বয়কে তুলে নিয়ে আসতেছে, আবার সেই সমন্বয় তাদেরকে চিনতেছেও তারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মী। বিষয়টার মধ্যে একটু তো ঝোল ফিল হচ্ছে আমার কাছে। তবে তিনি যেহেতু বলছেন তিনি তাদেরকে চিনেন, তো নিশ্চয়ই পুলিশ তাদের গ্রেপ্তার করবে। তবে সমন্বয়করা একটু সাবধানে থাকতে হবে, কারণ ঘটনাগুলো আরো মারাত্মক পরিস্থিতিতেও যেতে পারে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম। বিপ্লব যে বেহাত হবে আমি 6 তারিখ থেকে বলা শুরু করছিলাম। আপনি আমার সেই সময়ের ভিডিওগুলোর থাম্বনেলগুলো দেখেই বুঝবেন। দেখেন এডিটর সাহেব, দেখেছেন, দেখলেই বুঝবেন। আমি ছাত্রদের নানা পরামর্শ দিছিলাম দায় এবং অভিজ্ঞতা থেকে। আমরাও 90 গণ অভ্যুত্থান করেছি। আমরা ঠিক কোন কোন ভুল করেছিলাম সেটা থেকে যেন আজকের প্রজন্ম শিক্ষা নেয়, সেই জন্য বলেছিলাম, বারবার বলেছি। শোনা হয় না আমার কথা, মুখ্য শিক্ষক মানুষ তো। আমি বলছিলাম ওয়াকার দেশে সিসির মতো সরকার বসাইতে চায়। আমার উপরে অনেকে ঝাঁপায় পড়ছিল, ওয়াকার নাকি বিপ্লবের সৈনিক, পারলে ওরা নতুন জাতির পিতা বানায় দেয়। আমি বলছিলাম সুপুর অধীনে শপথ না নিয়ে নতুন রিপাবলিক প্রক্লেম করিয়া শহীদ মিনারে কোনো শহীদের মা অথবা পিতার কাছ থেকে শপথ নিয়ে নতুন সরকার কাজ শুরু করবে। বলছিলাম বিপ্লবের সাথে সম্পর্কিতদের দিয়ে সরকার গঠন করতে। বলছিলাম পুলিশ পালায় গেছে, ওদের আর ফিরে আনার দরকার নাই। 18 থেকে 28 বছরের ছাত্রদের দিয়া এলাকায় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বানানো হোক, সেখান থেকে মিলিশিয়া বানানো হোক, পুলিশ বানানো হোক। আমি বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক সকল কলেজ, বিশ্ববিদ্যালয়ে। তারপর 6 মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া হোক। আমি বলছি ছাত্রদের এই জয়কার থাকবে না, বলি নাই? আমি বলছিলাম এত নারী অংশ নিল বিরচিতভাবে, তাদের নিয়ে জাতীয় কনভেনশন করো, একটা নারী ঘোষণা তৈরি করো। হয়েছে? হয় নাই। বিজয় অর্জিত হয়েছে, তারে কনসলিডেট করো। আমি বকা উল্লাহ বকেই গেছি, আর ছাত্ররা শোনা উল্লাহ শুনেই গেছে। একটা সেন্টারে আহতদের চিকিৎসা, শহীদদের অনুদান, কোনো কিছু চলতেছে না। দেখেন প্রফেসর ইউনুস নিজে স্বীকার করছে টাকা আছে, তাও দেওয়া হচ্ছে না অজানা কারণে। আপনারাই শোনেন প্রফেসর ইউনুসের কাছে এই যে কি কয়, গণতন্ত্রের আন্দোলন এবং অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন তাদের প্রত্যেকটা পরিবারকে 30 লক্ষ করে টাকা দিবেন। আপনি নিশ্চয়ই অ্যাওয়ার যে সেই প্রতিশ্রুতি পালিত হয় নাই এখনো। এটা কেন? তাদেরটা প্রায়োরিটিতে আসলো না কেন? তাদের প্রায়োরিটি ছিল বলেই তো কথা ঘোষণা হলো, প্রায়োরিটিতে ছিল, কিন্তু বাস্তবায়ন করা যায়নি। এগুলো হলো যে আভ্যন্তরীণ দুর্বলতা, ক্যারি আউট দ্য অর্ডার, এই যে কিভাবে টাকা কার কাছ থেকে কোথায় যাবে, কিভাবে বিতরণ হবে, এগুলো নিয়ে দেওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। যত টাকা লাগে তাদের এই কমিটমেন্ট আছে, এবং তাদের পুরো জীবৎকালে যত সমর্থন দরকার, যত পয়সা করি দরকার, সবকিছুর জন্য কমিটমেন্ট আছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, টাকারও কোনো অভাব নাই। এটা মাঝখানের প্রজেক্ট করতে আমার ভয় লাগে, যে কথা বলে ওটা পারি না তো শেষ পর্যন্ত গিয়ে পৌঁছে না। কথার আন্তরিকতা তো মানুষ বিশ্বাস করে। আপনার অনুমান অন্তত এটা তো খুবই একটা ইমিডিয়েট এবং প্রায়োরিটির মধ্যে থাকার কথা। এটাকে বিউরোক্রেটিক ট্যাঙ্গলসের কারণে হচ্ছে না? ট্যাঙ্গলসের মধ্যেই এই কার হাত দিয়ে কিভাবে যাবে, কার কাছ থেকে কোথায় যাবে, এগুলো নিয়ে কর্মাল হচ্ছে, আর কিছু না। তাতে বিউরোক্রেসির কিছু হচ্ছে না, কিন্তু আপনার সরকারের বদনাম হচ্ছে। এটা আমাদের সবার সম্মিলিত ব্যাপার। আমি ব্যুরোক্রেসিকেও দোষ দেবো না, তাদেরও নিয়ম কানুন আছে। আমরা হয়তো সেই নিয়ম কানুন বুঝি না বলে কানেকশনটা ঠিক মতো করতে পারিনি। উপদেষ্টারা ফাংশন করতেছে না। প্রফেসর ইউনুসের কথাই শোনেন, উনি কি কয়। আপনার এজেন্সিগুলো এই খবর কি দেয় যে আপনার সরকারের যারা সদস্য তাদেরকে অন্তত দুটো ক্যাটাগরিতে জেনারেলি ভাগ করা যায়। এক পক্ষের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এনজিওস, ও সেখানে আপনার ব্যাপারে একটা সমালোচনা আছে যে চিটাগংয়ের লোক বেশি, বিকজ আপনার বাড়ি চিটাগং। আরেক পক্ষ হচ্ছে ঠিক আন্দোলন সংগ্রামের মধ্যে গণতন্ত্রের জন্য লড়াইয়ে অনেকেই অনেক দূরবর্তী ছিলেন। তাদের কারণে এখন ঠিক স্টেট ক্রাফট পরিচালনার ক্ষেত্রে
অভিজ্ঞতা না থাকার কারণে কিছু সমস্যা হচ্ছে, এই কথাগুলো কি আপনার কানে আসে? সবসময় বলা বলি হয়, সবাই বলছে, কাজের কানে না আসার কোনো কারণ নেই। আপনার কি মনে হয় বিব্রত হওয়ার কোনো কারণ নেই? এইভাবে তাই হয়েছে, সেভাবেই হয়েছে। নানা জায়গার থেকে এসছি, আমরা এসছি, আমারও তো কোনো অভিজ্ঞতা নেই। কাজ বলুন দরিদ্র পক্ষে করি, আমাকে যে দায়িত্ব দিয়ে দেশ চালানোর দায়িত্ব দিয়ে তো বিন্দু মাত্র অভিজ্ঞতা নেই। আমি তো কারো কোনোদিন এই ধরনের কাজে ছিলাম না। আমি যদি পারি ওরাও পারবে, এটাই আমার ভরসা ছিল। আপনার তাদের পারফরমেন্স নিয়ে আপনার কেমন? আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ, ওদের পারফরমেন্স নিয়ে কি জিজ্ঞেস করবো? কিন্তু আপনারটা তো অন্যরা বলবে। আমি বলবো, আমি দেখছি তো। আপনি কি আপনার পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট? না, বলছি আমার তো সেই কোয়ালিটি নাই যে করার জন্য যেটুকু দরকার ওটুকু নাই। যতটুকু সাধ্য মতো করি, যদি লেগে যেতে ভালো, না হলে আমাদের কপাল খারাপ। সিদ্ধান্ত নিতে পারতেছে না। এখন প্রফেসর ইউনূস স্বীকার করতেছেন ওনার অভিজ্ঞতা নাই, উনি কেন এমন কথা বলেন আমার বুঝে আসে না। আগামীর বাংলাদেশে যিনি প্রাইম মিনিস্টার হবেন তিনি তো আগে প্রাইম মিনিস্টার ছিলেন না, তাই না? সবকিছুরই তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে, যদিও ফার্স্ট এক্সপিরিয়েন্স ইজ নট অলওয়েজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। কিন্তু আপনাদের কারোই যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ডায়াপার পাড়া উপদেষ্টাদের নিছিলেন কেন? ছাত্রদের নেন নাই কেন আরো বেশি করে? তরুণদের নেন নাই কেন বেশি করে? আপনি বুড়া অধ্যক্ষদের উপদেষ্টা বানাইবেন, আবার বলবেন আমরা কেউ পারি না, কাজটা আগে করি নাই। এটা কোনো কথা হইলো স্যার? এটা যুক্তি দিলেই হইলো। আপনি গাছেরও খাইবেন আবার তলারও কুড়াবেন, এটা তো হবে না স্যার। বুড়াদের নিবেন, নিজের পছন্দের তাহলে ডেলিভার করতে হবে রেজাল্ট। একজন রিটায়ারমেন্টে পার করছে 20 বছর আগে, বিপ্লবের সাথে কোনো সংস্রব নাই, তাদের উপদেষ্টা বানাবেন। আবার চ্যাংরা নিলে ফারুকের মতো একজনকে নিবেন আর বলবেন আমরা তো কেউ জানি না কেমনে রাষ্ট্রটা চালাই। তাইলে তো হবে না স্যার। রাষ্ট্র চালানো তো রকেট সায়েন্স না যে এটা জানা লাগবে। দেখেন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল বাড়াইছে, 40-41 নম্বর পেয়ে মুক্তিযোদ্ধার নাতি করে চান্স পাইছে, আর 70 নম্বর পেয়ে চান্স পায় নাই। কি স্বাস্থ্য মন্ত্রণালয় এই কোটা কেমনে থাকে? যদি এই কোটায় ভর্তি হয় স্বাস্থ্য মন্ত্রণালয় আগুন লাগাই দেবো কইলাম। এই রেজাল্ট ক্যান্সেল, ফলাফল ক্যান্সেল, ফলাফল বাদ। আমি বলে না হলে জিটি থেকে রেজাল্ট বাইরেছে উঠি গরু ফেলায় জব দিব, জিয়াফত করবো কয়ে দিলাম। আবার দেখেন যে রামপুরায় রিক্সাওয়ালা ইসমাইল নিহত হয়েছিল, এটা ছবিটা বাইরে হয়েছিল না? দরজা হাসপাতালের দরজায় পড়ে আছে, দরজা নাকি খুলে নাই। তো ওইখানের এক ডাক্তার সাদি ফেসবুকে কমেন্ট লিখেছিল এই যেটা যে কথাটা ঠিক না, আমি গেছিলাম দেখছি তখন মারা গেছে, ব্যাস আর যায় কথা। আমাদের বীর পুলিশ ঝাঁপে পড়েছে, সাদি সহ 5 জনকে অ্যারেস্ট করেছে, মামলাটা এমন ধারায় দিছে যেন জামিন না হয়। দেখেছেন, খুন করবি পুলিশ, বাঁচাইতে যাওয়া ডাক্তারকে মামলা দেবে হত্যা চেষ্টার, খুনের দায় ডাক্তারের উপরে চাপাই দেবে, ডাক্তারের অ্যারেস্ট করবে, মামলার বাদী হবে পুলিশ, এই মামলা বাদী করলে পুলিশ, আর ডাক্তারের জামিন বন্ধ হবে। সাদি সহ সবাইরে শোষণ মানে মুক্তি আর ক্ষতিপূরণ যদি না দেওয়া হয় না, যারা যারা মামলা গ্রেপ্তারের জন্য কাজ করেছে সবাই লেগে বের করবো, কইরা পাশার চামড়া লাল কইরা দেবে একজন একজন কইরা ধরে। এবার আসেন, এটা আমাদের প্রিয় বিএনপি নিয়ে কথা কই। বিএনপি ঐক্য ঐক্য কইরা সিলেতেছে। ভাই আপনার আর আমার ঐক্যটা কি দিয়ে হবে, কি নিয়ে হবে? সেটা তো ইস্যুর উপরে ঐক্য, ঐক্য তো ইস্যুর উপরে হয়। আপনার আর আপনার বইয়ের যে নিকা হয় সে কবুল বলে স্বীকার করে, আপনাদের চুক্তি করেন, তাই না? জনগণের সাথে বিএনপির চুক্তি কি? আপনার সাথে তো ঐক্যের কোনো জায়গা নাই, আসলেই কোনো জায়গা নাই। আপনি 72 সংবিধান চান, জনগণের সংবিধানের মতে 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 আপনারা আওয়ামী লীগের নিষিদ্ধ চান না, আপনারা আওয়ামী লীগের ভোটে আনতে চান, আপনারা ইসকনকে নিষিদ্ধ চান না, আপনারা রাষ্ট্রের সংস্কার চান না। আপনার সাথে কিসের ঐক্য, কিসের করবো আপনার সাথে? আপনারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করতেছেন না। অভিযোগ মাহফুজ নাকি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে, তাই যাবেন না, বেয়াদবি হয়ে গেছে, তাই না? আমি মানলাম মাহফুজের বয়স কমর বেয়াদবি হয়েছে, ও তো ছোট, আপনার তো মুরব্বী, তো শিখান। আপনারা যে ড্যাং ড্যাং করতে করতে 5ই আগস্টে গেছিলেন বাসে কইরা ক্যান্টনমেন্টে, কেমনে গেছিল, কেমনে ডাকিছিল? হ্যাঁ, ফরমান পাঠিয়েছিল, ওটি আপনার বলেন সেটাই না পোলাপান ফলো করবিনি। ওয়াকার জানে কারে কারে কেমনে প্যাকেট করা লাগবে, সেজন্য ডাকিছিল আপনাদের। বাংলাদেশের অপদার্থ রাজনৈতিক দলগুলো ঈদের পরে দুব্বার আন্দোলন কখনো গইরা না উঠলেও ঈদের আনন্দ পাইছে যখন ওয়াকার ডাকিছে, ধন্য হয়ে গেছে। এই দলগুলো 16 বছর ধরে জনগণকে ফ্যাসিবাদের খাওয়াইছে না, দেশের মানুষকে রক্ষা করতে পারছে, পারে নাই। আবার আসিছে দেশের সংকট মোচনের কথা কইতে, নির্বাচন হলে নাকি সংকট কাটবে, কারণ ওনাদের নতুন আব্বু ইন্ডিয়ান সেনাপ্রধান কইছে নির্বাচনের পরে সম্পর্ক স্বাভাবিক হবে, ওই আনন্দে আছে এখন। মাতোয়ারা হয়ে আছে, এইবার রাজনীতি করে, এই রাজনীতির জ্ঞান নিয়ে দেশ চালাবি। হাসিনার আমলে এই রাজনৈতিক দলগুলোর কিছু কই নাই সঙ্গত কারণে, কিন্তু এরা যে কতখানি ফাউল তো বাংলাদেশের জনগণ জানে। 1972-এ কোনো রাজনৈতিক দল আন্দোলন করেছিল, করে নাই। 1971-এর 25শে মার্চের পর রাজনৈতিক দল কিছু করেছে, করে নাই, পলাচ্ছে। এমনকি মুক্তিযুদ্ধ করেছে, করে নাই। কলকাতায় থিয়েটার রোডে মাল খেয়ে টাল হইয়া পড়ে থাকতো, আর শোনা গেছে যে ছাত্রলীগ যুবলীগ দিয়ে মুজিব বাহিনী বানিয়েছিল, সেটা যুদ্ধই করে নাই। যুদ্ধ করছে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ, সেক্টর কমান্ডারেরা। 1990 করেছে তারা আন্দোলন, আমরা ছাত্ররা ধৈর্য বেন্দায় নিয়েছি, তাদের 3 জোটের রূপরেখা আটকায় রেখে সাইন করেছিলাম, জানেন? এটা আটকায় রেখেছিলাম ঘরের মধ্যে তালা চাবি দিয়া। আপনি ছাত্রদের আন্দোলনে দেখেছেন, আন্দোলনের ওনারশিপ নিতে চায় নাই, অস্বীকার করেছে। বাইতুল মোকাররমে একটা গায়েবানা জানাজা পড়তে গেছিল, পুলিশের দাবরানি খেয়ে ভাগছে। আর এখন হারকিউলিয়াস হয়ে গেছে রাজনৈতিক দলগুলা, নির্বাচন করে মাথা খারাপ করে ফেলছে। জনগণ চাইছে নির্বাচন, চাই নাই তো। জনগণ চাইতেছে দেশটাকে প্রফেসর ইউনূসের সরকার একটা জায়গায় নিয়ে আসুক। আপনারা তো ঠিক আগের মতো চালাইবেন, কিছু বদলাবেন না, পাবলিক জানে, বুঝে। এটা আপনারা তো মাথা কাটা 31 দফাটা লিখতে পারেন না ভালো করিয়া, ধরি নাই এখনো। এটা জেস্টার অফ গুডউইল ধরলে কলে আপনাদের
কাপড় চোপড় খুলে দেবো একবারে। ভুলভাল লিখে রাখছেন, অস্পষ্ট কথাবার্তায় ভরা। আপনাদের হাতে কি ম্যাজিক আছে যে নির্বাচন হলে সংকট কাটবে? ইন্ডিয়া ম্যাজিক? আমরা এইসব বুঝি, পাবলিক বুঝে। প্রফেসর ইউনূস পূর্ণ সংস্কার করে যেদিন নির্বাচন দিবে সেদিন নির্বাচন হবে, এটা দেশবাসী ওনার উপরে ছাইড়া দিতে চায়। এই সিদ্ধান্ত ওনাদের নিতে দেন, চাপাচাপি করবেন না। এটা আপনাদের জন্য ভালো, কারণ আপনারা যদি চাপাচাপি করেন তাহলে উনি নির্বাচন দিয়ে চলে যাবেন আর কইবেন রাজনৈতিক দলগুলোর কারণে সংস্কার করতে পারলাম না, কয়ে দেবেন, লিখে যাবে উনি, কিন্তু বইটাই লিখে যাবে। উনার ব্যর্থতার দায় পুরাই আপনাদের উপরে চাপাই দেবে। আমরা তো বসে থাকবো না, তাই না? আপনারা ভাবতেছেন নির্বাচনী হাওয়া আসলে সব ঠিক হয়ে যাবে, আপনাদের পক্ষে যাবে, তাই না? নির্বাচনী হাওয়া আসেন না। এই নির্বাচন কেমনে হবে, কেমনে, কে কোথায় দিয়ে ন্যারেটিভ তৈরি করবে, কে কোন দিক দিয়ে চাপা বাইট দিবে, আপনাদের কিন্তু মাত্র ধারণা নাই। আপনি দেখবেন আপনাদের পুরানো হিসাব মিনিকা সব জয় বাংলা হয়ে গেছে, বুঝছাও? আর প্রফেসর ইউনূসের অভিভাবকত্ব আমাদের দরকার আছে। উনার মতো একজন ইন্টারন্যাশনালি রেসপেক্টেড কম্পিটেন্ট লোককে ইন্ডিয়ার দালালি আর্মি জেনারেলরা ঘোল খাওয়াইতেছে দিন রাত, আর আপনারা তো এখন ইন্ডিয়া আর্মির কোলে বসে আসছেন। দেশ আবার সেই ইন্ডিয়ান রাজত্ব চলবে, হুদাই বাচ্চাগুলো রক্ত দিল, জীবন দিল, সে ঘুরে ইন্ডিয়ার রাজত্ব দেখা লাগবে আমাদের, আর আমি রাজনীতি দেখা লাগবি। এই যে দেখেছেন না নবনীতা চৌধুরীর বয়ান, সাবাই মিশা কথাগুলো কইতেছে, দেখেছেন? পুলিশ তার বিচার চাইতেছে, ওই কইছিল নৈশভর থেকে হয় নাই, সেই বয়ান দিছিল ড্রাইসে ফেলেছে। আমি এটা ভিডিও করছিলাম, ভিডিওটা দেখান তো এডিটর সাহেব, আমি কি কইছিলাম সেটাও দেখান। তো দেখেন 2018 সালে নির্বাচনের সময় কেমন সাংবাদিকতা করছে সাংবাদিকরা। খালেদ মহিউদ্দিন এটা প্রশ্ন করছিল আর কি, তো এই প্রশ্নের উত্তরে কি বলতেছে শোনেন আগে। হ্যাঁ, রাতে যে ভোটটা পড়েছিল কোন সাংবাদিকের কাছে তার কোনো প্রমাণ নাই, এবং আমি এখনো অবাক হই খালেদ ভাই যে এই 17 কোটির দেশে এখন পর্যন্ত কোনো ভিডিও লিক হলো না, কোনো অডিও লিক হলো না, কোনো কিছু লিক হলো না। জাজমেন্ট করা তো সাংবাদিকের কাজ না। তুমি যে সাংবাদিকতা করো এটা তো তোমার স্টেটমেন্টই আছে। তুমি কইতেছো রাতের ভোটের বিবৃতি আসছে। ভোট শুরুর আগে নিউজ হয় বিবিসিতে, ভোট শুরু হওয়ার আগে ব্যালট বাক্স ভরা, এটা ভোট আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই ছাপা হয় পত্রিকায়, ভিডিও আসে, এই যে দেখো। আর তুমি কাও ভিডিও নাই, মানুষ যে এত জাউরা হয় এটা কিন্তু আমি জিন্দগিতে দেখিনি। এরা দেখেন ডেইলি 2-3টা এপিসোড করিচ্ছে, বলে এই যে এই নবনীতা এই আরামজাদি 2-3টা এপিসোড করিচ্ছে, কামকাজ নাই তো এদের দিয়ে চালাইবে। আওয়ামী লীগের পক্ষে কয়জন নামিছে দেখেছেন, একটার পর একটা নামিচ্ছে করে, ওই নিজুম মজুমদার, তারপরে একটা কুইজ বলি এটা বিএনপিকে দেখেছেন, এগুলোর কাউন্টার দিতে দেখেন নাই। এইগুলো হইতেছে আওয়ামী লীগের সাথে বিএনপির নেগোসিয়েশনের পার্ট, কারণ বিএনপি চায় আওয়ামী লীগ আসুক। বিএনপির অ্যান্টি আওয়ামী লীগ কোনো ন্যারেটিভ আছে? নাই। কোনো বয়ান আছে? গত 10 দিনের বক্তৃতা দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলছে কিনা মির্জা ফখরুল? কেন নাই ওদের জিগান? কেন এই নবনীতাদের অনলাইনে দৌড়ানি দেয় নাই ওরা জিগান তো? কেন ইন্ডিয়ার যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন তার বিরুদ্ধে কিছু করেন নাই? জিগাই তো। এটাও তাদের গ্র্যান্ড প্ল্যান। আজারের বিরুদ্ধে বলে, ইউটিউবারদের বিরুদ্ধে বলে, ইন্ডিয়ার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। কেন কবি নীরব? জনগণ জানতে চায়। এবার আসেন ছাত্রদের প্রসঙ্গ। ভাবেন না আমি কাউরে ছাড় দিই না। বিপ্লবের বেশিরভাগ ক্রেডিট ছাত্রদের। হাসিনার ভাবছে বিপ্লব আর বাদ যাবে কেন, তারা মেরে দিই মারছে, কিন্তু বিপ্লবের যে সেও একটা পার্ট সেটা আর তার মনে ছিল না। এই উপদেষ্টাদের সিলেক্ট করছে কে? ছাত্ররা তো। তারপরে তারা কোনো কথা শুনে নাই, নিজেরা নিজেদের ক্যাপাসিটিকে ওভার এস্টিমেট করেছে, আর অভিজ্ঞতার অভাবে প্রত্যেক জায়গায় মারা খেয়েছে। সুপ্পুকে সরাইতে গেছে, সুপ্পু আর বিএনপি অ্যালাইন হয়ে গেছে, সুপ্পুকে সরাইতে যায়, বুঝছাও? প্রোক্লামেশন অফ জুলাই করতে গেছে, বিএনপি ওয়াকারের সাথে প্রফেসর ইউনূস অ্যালাইন হয়ে গেছে, ওরা আলাদা হয়ে গেছে। 15 জানুয়ারির মধ্যে দিবে হুঙ্কার ছাড়িছিল না, দিছে? দেয় নাই, দিবেও না, পারবেও না। তাহলে নাও অর নেভার বলে আওয়াজ তোলার কি দরকার ছিল? কার সাথে আলাপ করে 31শে ডিসেম্বরে ঘোষণা দিয়েছিলেন আপনারা? কার সাথে আলাপ করছেন? করেন নাই। নিজেরা ডিসিশন নিয়েছেন, সেইগুলো ডিজাস্টার হয়েছে। আবার নাকি 5ই আগস্ট নির্মাণ করবেন, এতই সোজা, ছেলের হাতের মোয়া চাইলে পাওয়া যায়। হাসিনার শাসনে অতিষ্ঠ মানুষ সর্বশক্তি নিয়ে ঝাঁপায় পড়েছিল। হাসিনা গেছে, মানুষের সেই শক্তিকে কনসলিডেট করতে হইতো, তাহলে একটা বিরাট অংশের মানুষের মাঠের প্রেজেন্স থাকতো। তারা ফিরে গেছে, তারা আর আপনাদের ডাকে আসবে না, নতুন কারো ডাকে আসবে। জনগণ যেমন বিএনপির ডাকে নামে নাই, আপনাদের ডাকে নামছিল, তেমন এরপরে আপনাদের ডাকে নামবে না, অন্য নতুন কারো ডাকে নামবে, কারণ আপনারা পারেন নাই বিপ্লবকে বিজয় করতে। আমারে অনেকে বলে যে আমি নাকি সুযোগ সন্ধানী। আমি কিন্তু এই উপাধিকে অ্যাপ্রিসিয়েট করি, গ্রহণ করি। আমি আসলেই সুযোগ সন্ধানী। বিজনেসে অপরচুনিটি সার্চ করতে হয়, আমি ওই ট্রেনিং পাওয়া লোক, ওই ফাঁক দিয়ে হান্দায় দিতে হয় পণ্য। তা আপনার স্ট্র্যাটেজি নিয়ে বিপ্লবীরা অপরচুনিস্ট বা সুযোগ সন্ধানী। বিপ্লব একটা অপরচুন মোমেন্ট, ওইটা হাজির হয়েছিল 5ই আগস্ট। ছাত্ররা ভাগ্যবান, তাদের মধ্যে দিয়ে বিপ্লব সফল হয়েছিল, তাদের মধ্যে দিয়ে বিপ্লব হাজির হয়েছিল। কিন্তু এইটা ছাত্রদের নির্মাণ না, এই পরিবর্তন ভেতর থেকে পাইকা ওঠা পরিবর্তন। বিপ্লব কিন্তু ফোড়ার মতো, আবার মনে কিছু কইলেন না, ফোড়ার এক্সাম্পল দিছি জন্য। বিপ্লব ফোড়ার মতো ভিতর থেকে পাইকা ওঠে। উপর থেকে সামান্য কিছুতে খোঁচা দিলে ফোড়া যেমন ফাইটা যায়, বিপ্লব তেমন। বিপ্লব কর্মসূচি দিয়ে আসে নাই, ইংরেজিতে ফ্যান্টাস্টিক নাম, রিমেম্বারিং হিরোজ, এগুলো দেখে পাবলিক মাঠে নামে নাই।
মারা যায় নাই, যারা মারা গেছে তাদের বেশিরভাগ অক্ষর জ্ঞান নাই, ইংরেজি জানা তো দূরের কথা। রিমেম্বারিং হিরোজের বদলে কর্মসূচির নাম দেওয়া যদি হয়তো হাসিনার কাটাল মারি, তাও সফল হইতো। ওই বাক্যে বিপ্লব হয় নাই, বিপ্লব হয়েছে বছরের পর বছর হাসিনার শাসনের বিরুদ্ধে ঘৃণা উৎপাদনে, হাসিনার ন্যারেটিভ ভাঙায়। অনেকে কাজ করছে, আমি তো করছি, আমি এটা বলতে চাই না। এরই কলেজ স্টেক হোল্ডার, এই স্টেক হোল্ডারদের দূরে সরাই রাখাই হয়েছে সবচেয়ে বড় ডিজাস্টার ছাত্রদের জন্য। 90-এর ছাত্র নেতারা অনেক বেশি ম্যাচিউর ছিল এখনকার ছাত্র নেতাদের চাইতে, কারণ তাদের বয়স 30-এর উপরে ছিল, তারা ক্ষমতার অংশ হয় নাই, আর তাদের সকলের রাজনৈতিক মুরব্বী ছিল, রাজনৈতিক ট্রেনিং ছিল। এদের কারোই রাজনৈতিক মুরব্বী নাই। 75-এর সেনা অফিসাররাও একই রকম ভাবে ইয়াং ছিল, সে একই রকম ক্ষমতা ছিল, তাদের ক্ষমতা 3 মাস ঠিক ছিল মাত্র, এবং ওদেরও রাজনৈতিক মুরব্বী ছিল না। দেশ থেকে বিতাড়িত হইতে হয়েছিল ওনাদেরকে, এমনকি ফাঁসিতেও জীবন দিতে হয়েছে। ভুল কি ছিল? ভুল ছিল ওই সংবিধান দিয়া ক্ষমতা চালাইতে, আর আওয়ামী লীগের মন্ত্রিসভা দেওয়া মন্ত্রিসভা চালাইতে, এবং রাজনৈতিক মুরব্বী না থাকাতে। খালেদ মোশাররফ কু করলো? আজ সেনাবাহিনীতে 50টা খালেদ মোশাররফ আছে। ছাত্ররা মন্ত্রিসভা থেকে বিতাড়িত হইলে অবাক হইয়েন না, পাগলেও নাকি নিজের ভালো বুঝে। আজ আর বেশি কিছু কইলাম না, এখনো সময় আছে। ছাত্ররা যদি কিছুটা হইলেও বিপ্লবকে রক্ষা করতে চায়, পারা যাবে, নয়তো আর কি করার। অনেকেই অনেক সম্ভাবনাকে কাজে লাগাইতে পারে নাই ইগোর কারণে। বাংলাদেশের রাজনীতির আর্কিটেক্ট যারা হইতে পারতেন, তারা রাজনীতির ফুটনোট হইয়া থাকবেন। বাংলাদেশের রাজনীতি থাইমা থাকবে না, নতুন হাত ধইরা আগায় যাবে। রাজনৈতিক দল, প্রফেসর ইউনূসের সরকার আর ছাত্ররা, আপনাদের ব্যর্থতা সীমাহীন। দেখেন না, বিচার তো হইল না, কাউকে আটক করা হইলো, সবাইকে করা হইলো না, পালাই গেল কত লোক, সংস্কার হইল না, পরিবর্তন হইল না, সেই একই পুলিশ, একই আমলা, একই প্রশাসন, একই আর্মি, নাগরিকের সেই একই নাভিশ্বাস, খালি রাজনৈতিক একটা দল পাল্টাইলো, চান্দাবাজের দল পাল্টাইলো। জুলাই বিক্রি হইল রাজনৈতিক দলের দর কষাকষিতে। কেউ কেউ বিক্রি করলো নিজেদের রাজনৈতিক দল গোছাইতে, আর কেউ কেউ ধান্দাবাজিতে বেঁচে দিল। তবে এটাই বাংলাদেশের নিয়তি না। বাংলাদেশ তার পথ খুঁজে নেবে, সেই পথ খোঁজার পথে আমরা সব সময় থাকবো। আপনারাও থাকেন, ডাক আসবে সময় মতো, তখন আবার ঝাঁপে পড়া লাগবে সেই জুলাই আগস্টের মতো। ইনকিলাব জিন্দাবাদ। ডোনাল্ড ট্রাম্পের শপথ, আওয়ামী সমর্থকদের খুশির কারণ কি? বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে এই শিরোনামে। আজকে একটা ঈদের দিন, আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের তারা একটা বিরাট পরিবর্তন আশা করে এরকম যে বাংলাদেশের উপর হয়তো চরম নিষেধাজ্ঞা দেবে, অথবা ডোনাল্ড ট্রাম্প যে মানুষ হয়তো নোটিশ দিয়ে দেবে 1 মাসের মধ্যে ক্ষমতা ছাড়ার জন্য, শেখ হাসিনাকে আবার তার পদে বসানোর জন্য। এমন একটা খুশিতে বেশ গদগদ। তো সেটা অনেকেই লক্ষ্য করছে, আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিও সেটা লক্ষ্য করেই এই রিপোর্টটি করেছে এবং বিভিন্ন জনের বক্তব্যও নিয়েছে। তবে বক্তব্যটা মিশ্র। একেবারে আওয়ামী লীগের যারা কঠিন সমর্থক, তারা তাদের খুশির অভিব্যক্তি প্রকাশ করছে যুক্তি দিয়ে, আবার বিপরীত যুক্তিও অন্যান্যরা দিচ্ছে। কি সেটা? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আজ 2য় মেয়াদের জন্য শপথ নিচ্ছেন এবং এটি ঘিরে বাংলাদেশে কয়েক মাস আগে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এক ধরনের উৎসাহ দেখা যাচ্ছে। নেতাকর্মীরা অনেকেই সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন, যাতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার ঘটনায় তাদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে। এর মধ্যেই বাংলাদেশে কাজ করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট পররাষ্ট্র দপ্তর থেকে পদত্যাগের ঘটনাকেও ট্রাম্পের খেলা উল্লেখ করে পোস্ট দিয়েছেন দলটির অনেক কর্মী সমর্থক। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দল ও সরকারের মুখপাত্র হিসেবে ভূমিকা রাখা সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন যে তারা মনে করছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী বাইডেন প্রশাসন বাংলাদেশের ক্ষেত্রে যাদের সমর্থন জুগিয়েছে ট্রাম্প প্রশাসন সেটি করবে না বলেই তারা মনে করছে। যদিও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন আসার পরেও বাংলাদেশ বিষয়ে তাদের অবস্থানের খুব একটা পরিবর্তন হবে বলে তিনি মনে করেন না। আজকে দেখেন, বাংলাদেশের যে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, মার্কিন রাষ্ট্রদূত, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে তার প্রতি সমর্থন, তার সরকারের কর্মকাণ্ডের প্রতি সমর্থন দিয়েছেন। কিছু কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, সাংবাদিকদের গ্রেপ্তার, তারপরে সংখ্যালঘুদের উপর নির্যাতন বিষয়, কিন্তু সামগ্রিকভাবে ইউনূস সরকারের প্রতি তাদের পূর্ণ সমর্থন বা এবং অঙ্গীকার ব্যক্ত করেছে। ঠিক ঘটনাক্রমে আজকে হয়তো কাকতালীয়ভাবে মিলে গেছে। রাজনৈতিক বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে কূটনৈতিক ক্ষেত্রে কিছু ঘটুক আর না ঘটুক, বাংলাদেশের রাজনীতিতে এর মনস্তাত্ত্বিক গুরুত্ব রয়েছে বলেই কাউকে উজ্জীবিত দেখা যাচ্ছে বলে মনে করেন তিনি। প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে একটি টুইট করেছিলেন, যা আলোচনায় ঝড় তুলেছিল। যদিও অনেকেই মনে করেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের মনোযোগ আকর্ষণের জন্য তিনি সেটি করে থাকতে পারেন। বাংলাদেশে বর্তমান সরকার সবসময় ধর্মীয় কারণে নিপীড়নের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে আসছে। মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ বাংলাদেশের বর্তমান সরকারের সমর্থকদের জন্য যেমন অস্বস্তির কারণ হবে, তেমনি এটি আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের উজ্জীবিত করবে। এর কারণ হিসেবে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প যাদের পছন্দ করে না
তারা বাংলাদেশে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বিশেষ পছন্দ করে। ফলে আমরা মনে করি ইউনূস সাহেব বাইডেন প্রশাসনের যেমন সমর্থন পেয়েছেন, সেটা তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে পাবেন না। প্রসঙ্গত ভারতে অবস্থান করা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন সময় প্রকাশ্যে অভিযোগ করেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নির্বাচনী তহবিলে অর্থ প্রদান করেছেন। মিস্টার ট্রাম্প প্রথম নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। আবার 2020 সালে ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট দলীয় জো বাইডেনের কাছে হেরেছেন। মিস্টার বাইডেনও অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্যতম সমর্থক হিসেবে পরিচিত। এবার শেখ হাসিনা সরকারের পতনের পর যুক্তরাষ্ট্রে মিস্টার ইউনূসকে ঘিরে জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের উচ্ছ্বাস বাংলাদেশের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়েছে। সরকার সমর্থকরা এটিকে মিস্টার ইউনূসের সাফল্য হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের থাকার সময় শেষ কয়েক বছরে ইউনূস নির্বাচন ইস্যুতে বাইডেন প্রশাসন শেখ হাসিনা সরকারের উপর ক্রমাগত চাপ তৈরি করে গেছে। ট্যাবের উপর নিষেধাজ্ঞা ছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে ভিসা নীতির ঘোষণায় বেকায়দায় পড়েছিল তখনকার আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা নিজেও প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। তিনি নিজেই বলেছেন, যুক্তরাষ্ট্র আমাকে ক্ষমতায় দেখতে চায় না। সবশেষ জুলাই আগস্টের আন্দোলনের পেছনেও যুক্তরাষ্ট্রের হাত আছে বলে আওয়ামী লীগ সমর্থকরা বিশ্বাস করে। যাই হোক, ঘটনা হচ্ছে এই যে বাইডেন হলো আওয়ামী লীগ সরকারের পতন ঘটনার পেছনে কাজ করেছে বলে এটা শুধু আওয়ামী লীগ না, ভারতও মনে করে। এখন যেহেতু ডোনাল্ড ট্রাম্প এসেছেন এবং নির্বাচনের আগে কিছু কথা বলেছেন যে বাংলাদেশে এখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি, আমি যদি থাকতাম তাহলে এটা হতে দিতাম না। সুতরাং এখন তিনি হচ্ছেন প্রেসিডেন্ট, সুতরাং তিনি এসে একটা ঝড় তুলবেন এমনটাই আশা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেখা যাক আজকে শপথ, তারপরে কি হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।